এইচএসসি 24-এর ছোট ভাই আপুরা তোমাদেরকে ওয়ান শটের এই ক্লাসটাতে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে জিনতত্ত্বের উপরে আরেকটা ছোট্ট ক্লাস করে ফেলবো এবং আশা করি জিনতত্ত্বের উপরে মোট এই দুটো ক্লাস করলে তুমি যে কোনো পরীক্ষায় সিকিউ পরীক্ষায় 100% উত্তর করতে পারবা, কারণ এই টপিকগুলোর বাইরে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না এবং এগুলো পড়লেই 90% ক্ষেত্রেই তুমি কমন পেয়ে যাবে এবং পরিষ্কারভাবে উত্তর করতে পারবা। তো প্রথম ক্লাসে আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। মূলত দ্বিতীয় সূত্রটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে সিকিউগুলোতে, বাট আমরা এই ক্লাসে মেন্ডেলের বাকি যে এই চ্যাপ্টারে মেন্ডেলের প্রথম সূত্র এবং তার ব্যতিক্রম এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে লাল সবুজ বর্ণান্ধতা এই অংশটুকু নিয়ে আলোচনা করবে। এবং তুমি যদি পরীক্ষার প্রশ্নগুলো দেখো দেখবে যে বারবার এই প্রশ্নগুলো থেকেই প্রচুর প্রশ্ন এসেছে। তো আমরা আজকে প্রথমে লিথাল জিনের টপিকটা A to Z আলোচনা করব, তারপরে লাল সবুজ বর্ণান্ধতা এই টপিকটার A to Z আলোচনা করব এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্ত সঞ্চালনের জটিলতা। গর্ভবতী মায়ের একজন যার ব্লাড গ্রুপ, যেই মায়ের ব্লাড গ্রুপ RH নেগেটিভ, সেই মায়ের শরীরে যদি RH পজিটিভ কোনো বাচ্চা জন্মায়, অর্থাৎ নেগেটিভ মায়ের শরীরে যদি পজিটিভ বাচ্চা, গর্ভে যদি পজিটিভ বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চার কি কি ধরনের সমস্যা হতে পারে সেটাকেই বলা হয় রক্ত সঞ্চালনের জটিলতা বা গর্ভধারণের জটিলতা। রক্ত সঞ্চালন প্লাস গর্ভধারণের জটিলতা দুটো একসাথেই আমরা আলোচনা করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে মারণ জিনের টপিকটা আলোচনা করে ফেলি। তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো আশা করি তোমার এই টপিকটা পুরোপুরি হয়ে যাবে। তো আমি বরাবরের মতো লিথাল জিন বা মারণ জিনের টপিকটা আমি আশা করি বরাবরের মতো এই টপিকটা আমরা মূল বই থেকে দেখে নিব, কারণ আমি বিশ্বাস করি যে মূল বইয়ের চেয়ে ভালো সাথী তোমার আর কেউ নাই। তো লিথাল জিন টপিকটা, যার অপর নাম মারণ জিন, আমরা A to Z মূল বই থেকে প্রশ্ন কিভাবে আসবে এবং আসলে কতটুকু লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো মূল বইয়ে যাওয়ার আগে তুমি জাস্ট দেখো এখানে দুটো নাম দিয়ে প্রশ্ন হতে পারে, একটা হলো লিথাল জিন আর একটা হলো মারণ জিন। মারণ কথাটা বাংলা, লিথাল কথাটা ইংরেজি, এবং এটা কিন্তু ইংরেজিতেও আসতে পারে। পরীক্ষায় কিন্তু লিথাল শব্দটা এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে লিথাল শব্দের অর্থ প্রাণঘাতী, লিথাল জিন। তো লিথাল জিন টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং এইটাতে 1 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হলো লিথাল জিন কাকে বলে। তো নাম শুনেই বলে দেওয়া যায়, যেই জিন থাকলে ওই প্রাণীটা মরে যেতে পারে তাকেই বলা হয় লিথাল জিন। তুমি যদি সহজ ভাষায় চিন্তা করো তাহলে এর চেয়ে সহজ ব্যাখ্যা কিন্তু নাই, এবং বাস্তবতাও কিন্তু তাই। তুমি যদি এভাবেই চিন্তা করো তাহলে বাস্তবতা আসলে একই এরকমই, ঠিক আছে? যে জিন থাকলে প্রাণীটা মরে যেতে পারে তাকে বলা হয় লিথাল জিন। এবং খুব তুমি যদি এইটাও বইয়ের মধ্যে লিখো, খাতার মধ্যে লিখো, তাহলেও কিছু না কিছু মার্ক পেয়ে যাবা। বাট আমরা হুবহু এরকম লিখবো না, আমরা এই লাইনটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখবো যাতে তুমি ফুল মার্কস, এটাতে যদি 1 মার্ক থাকে ওই 1-এর মধ্যে 1 পেয়ে যাও, ঠিক আছে? তো লিথাল জিনের বইয়ের সংজ্ঞাটা কি তুমি একটু তাকিয়ে দেখো। তো মূল কথা কিন্তু ওই দুইটাই, যে জিন থাকলে, দেখো যে জিন উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে তাকে বলা হয় লিথাল জিন। আমি যা বললাম তাই, কিন্তু এতে আমি তোমাকে 1 মার্ক দিব না, কারণ এই কথাটা তো নাম শুনে যে একটা আর্টসের ছাত্র বলে দিতে পারে মারণ জিন, যেই জিন থাকলে মানুষ মরে যাবে বা প্রাণী মরে যাবে। কিন্তু তোমাকে আমি যেটা বলবো সেটা হলো, তুমি যদি এখান থেকে এটাতে ফুল মার্ক পেতে চাও তাহলে এই শব্দটাতে ফোকাস করবা। যে জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে তাকে বলা হয় লিথাল জিন। তাহলে এই যে হোমোজাইগাস কথাটা, এই কথাটার জন্য তুমি 50% মার্ক পেতে যাচ্ছ। কথা পরিষ্কার? এখন তোমরা বলবা যে ভাইয়া হোমোজাইগাস হেটেরোজাইগাস কি? আমি জাস্ট কনসেপ্টটা খুব দ্রুত আলোচনা করে দিই তোমার বোঝার সুবিধার জন্য। খুব দ্রুত কনসেপ্টটা আলোচনা করে দিই, কারণ এই কনসেপ্টটা আমাদের বারবার লাগবে। তো খেয়াল করো, যদিও আমরা এটা গতদিন আলোচনা করেছিলাম, আমার যতদূর মনে পড়ে, ধরো আমি লম্বা, তুমি খাটো, তোমার বন্ধু রহিম সেও লম্বা। তো এটা হলাম আমি A, তুমি খাটো B, এটা হলো রহিম C। এখন আমি যে লম্বা, মনে রাখতে হবে আমাদের শরীরের যে কোনো বৈশিষ্ট্য, লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, গায়ের রং ফর্সা একটা বৈশিষ্ট্য, গায়ের রং কালো আরেকটা বৈশিষ্ট্য, চুলের রং কালো একটা বৈশিষ্ট্য, চোখের রং
চোখের যে আমাদের মণি, তাই না? এই যে চোখের আইরিশের রং কালো, কারো আইরিশের রং নীল, কারো আইরিশের রং খয়েরি, এগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে জিন। কারা নিয়ন্ত্রণ করে? জিন। প্রশ্ন হবে যে কতগুলো জিন এই নিয়ন্ত্রণটা করে? উত্তর হলো কমপক্ষে এক জোড়া। আমাদের শরীরে এমন কোনো বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্যটা একটা জিন একা নিয়ন্ত্রণ করে। এক জোড়া জিন তাদের আলোচনা সাপেক্ষে বৈশিষ্ট্যটা নির্ধারিত হয়। যেমন আমি যে লম্বা, ধরো আমার শরীরে লম্বা হওয়ার জন্য জিনের নাম হলো টি। আমি বলেছি এক জোড়া, তো ধরলাম যে দুইটাই বড় হাতের টি। আর তুমি যে খাটো, তোমার হলো ছোট হাতের টি। তোমার শরীরে এই দুইটা জিন আছে বলে তুমি খাটো, আমার শরীরে এই দুইটা জিন বড় হাতের টি আছে বলে আমি লম্বা। কিন্তু তোমার বন্ধু সি, ও লম্বা, কিন্তু খেয়াল করো ওর শরীরে একটা বড় হাতের টি ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এখন খেয়াল করো তো, এই বেটাও লম্বা, আমিও লম্বা। তো দুজনেই কিন্তু বাইরে থেকে দেখতে লম্বা, কিন্তু তুমি যদি কখনো তাদের কোষটা অ্যানালাইসিস করো, ক্রোমোজোম স্টাডি করো, তাহলে তুমি দেখতে পাবা যে আমার লম্বাটা বিশুদ্ধ। তার মানে আমার দুটা জিনই লম্বার জিন, কিন্তু এর একটা জিন বড়, একটা জিন ছোট। এই যে লম্বা বড়টি, এইটা যে একই রকম, এইটা একই রকমকে আমরা কি বলি? একই রকমকে আমরা বলি হোমোজাইগাস। হোমোজাইগাস। আর আলাদা রকমকে আমরা বলি, হোমো শব্দের অর্থ একই, হেটারোজাইগাস। তাহলে এটা হলো হোমোজাইগাস যখন দুটো জিন একই রকম হবে, যখন দুটো জিন আলাদা হবে হেটারোজাইগাস। দ্যাটস ইট। তাহলে এইটাকেও আমরা কি বলবো? এটাকেও আমরা বলবো হোমোজাইগাস। কেন এটাকে আমরা হোমোজাইগাস বললাম? কারণ দুটোই একই রকম। তার মানে যখন দুটো জিন একই রকম হবে, সেটা ছোট হোক বা বড় হোক, তখন আমরা তাকে হোমোজাইগাস বলবো। যখন দুটো আলাদা হবে, তখন তাকে আমরা হেটারোজাইগাস বলবো। তাহলে আমাদের যে সংজ্ঞাটা, এই যে সংজ্ঞা, যে জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে ওই জীবের মৃত্যু ঘটে, তাকে বলা হয় লিথাল জিন। তাহলে লিথাল জিন হওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত হলো, লিথাল জিন তখনই প্রকাশ পাবে যখন দুইটা লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখনই শুধুমাত্র ওই প্রাণীটার মৃত্যু হবে, আদারওয়াইজ ওই প্রাণীটা মারা যাবে না। এবং দ্যাটস ইট। আমার মনে হয় যে এইটা আমরা জানলাম। এবং এই লিথাল জিনের প্রভাবটাকে বলা হয় লিথালিটি। এইটাও এমসিকিউ আকারে আসতে পারে। বোঝাতে পেরেছি? এখন লিথাল শব্দের অর্থ মৃত্যু। এখন লিথাল জিন থাকলে যে প্রাণীটা সবসময় মরেই যাবে, ব্যাপারটা কিন্তু তা না। মরে নাও যেতে পারে। অনেক সময় আমাদের জিন কি করে? আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই না? তো আমার যে হাতগুলো তৈরি হয়েছে, এটা একটা বৈশিষ্ট্য না যে আমার দুটো হাত আছে? তো ধরো কোনো একটা প্রাণীর হাত তৈরির যে জিন দুইটা, সেই দুটা লিথাল জিন দ্বারা আক্রান্ত, বা সেই দুইটা লিথাল জিন, ফলে ওই প্রাণীর কিন্তু হাত তৈরি হবে না। বুঝাতে পারলাম? ওই অঙ্গটার মৃত্যু। পুরো প্রাণীটাকেই যে সবসময় মারা যেতে হবে তা না। ওই বৈশিষ্ট্যটার মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারে, লিথাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, এবং এই প্রভাবটাকে বলা হয় লিথালিটি। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন এইখানে আমরা এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাই বইয়ের মধ্যে লিখবো, খাতার মধ্যে লিখবো। তোমার যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, তুমি এই সংজ্ঞাটাই লিখবা হোমোজাইগাস অবস্থায়। যদিও এই সংজ্ঞাটা তুমি যদি আমাকে বলো যে ভাই এই সংজ্ঞাটা কি 100% কারেক্ট, উত্তর হলো না, এই সংজ্ঞাটা 100% কারেক্ট না। কারণ আমরা সবাই জানি যে দুই রকমের জিন হয়, তাই না? প্রোকট জিন এবং প্রচ্ছন্ন জিন। খেয়াল করো, এই বেটা এখানে দুটো জিন আছে, একটা বড় টি, একটা ছোট টি, কিন্তু তারপরও বড় টিটা কিন্তু প্রকাশ পেয়ে লম্বা হয়ে গেছে। এইখানে প্রচ্ছন্ন জিনটা হলো ছোট হাতের টি, স্মল টি। তাহলে প্রকট জিন, যেই জিনটার কার্যক্ষমতাটা প্রকাশ পায় সেটাকে বলে প্রকট, যেটা প্রকাশ পায় না সেটাকে বলে প্রচ্ছন্ন। খেয়াল করো, আমরা বলেছি এটা প্রকাশ পায় না, তো এইখানে যখন সে প্রকটের সাথে ছিল তখন কিন্তু সে প্রকাশ পায়নি। কিন্তু যখন সে এই রকম ভাবে ছিল,
যখন সে এইভাবে ছিল, দুইজন একসাথে, দুইটা প্রচ্ছন্ন জিন যখন এক হয়ে যায় তখন সে কিন্তু প্রকাশ পায়। দুইজন দুর্বল যখন এক হয়ে যায় তখন সে সবল হয়ে যায়। একজন সবল একজন দুর্বল, সবলটা সবসময় জিতবে। দুজন দুর্বল এক হয়ে গেলে তারা প্রকাশ পাবে। তাহলে প্রচ্ছন্ন জিনগুলা সবসময় হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, প্রকট জিনগুলা হোমোজাইগাস অবস্থা বা হেটারোজাইগাস অবস্থা, দুই অবস্থাতেই কিন্তু প্রকট জিনগুলা প্রকাশ পায়। এখন ধরো এই যে এই টিটা একটা লিথাল জিন, এই টিটা ভালো, তাহলে কিন্তু এটা যেহেতু একটা লিথাল জিন এবং এটা প্রকট, এই ব্যক্তিটা কিন্তু আর লম্বা হবে না, দেখা যাবে যে এ আর লম্বা হয়নি, এ খাটোই থেকে গেছে। আবার এই টিটা একটা লিথাল জিন, এই ক্ষেত্রেও কিন্তু একটা মাত্র জিন থাকার ফলেও কিন্তু এও কিন্তু লম্বা হবে না, এই ক্ষেত্রেও কিন্তু লিথাল জিন কাজ করবে। তার মানে লিথাল জিন যদি প্রকট জিন হয় তাহলে কিন্তু হোমোজাইগাস অবস্থা ছাড়াই প্রাণীটার ক্ষেত্রে প্রকাশ পেতে পারে। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা যে বললাম যে যেই জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, প্রিয় ভাইয়া এই সংজ্ঞাটা ইউনিভার্সাল না, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কারণ লিথাল জিনের জিনগুলো মূলত প্রচ্ছন্ন জিন, বেশিরভাগই হয় প্রচ্ছন্ন টাইপের জিন, সেই জন্য এই সংজ্ঞাটা আমরা পড়ি বা এই সংজ্ঞাটাই ব্যবহার করা হয়। কিন্তু লিথাল জিন যদি এই জায়গায় থাকে, তাহলে প্রিয় ভাইয়া বা আপুটা অবশ্যই হেটারোজাইগাস অবস্থাতেও লিথাল জিন প্রকাশ পাবে। কিন্তু আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থা লিথাল জিনটাই আমাদের চারপাশে প্রাণীতে দেখা যায়, সেই জন্য সেটাকেই আমরা সিরিয়াসলি গুরুত্ব দিয়ে পড়ব। তাহলে লিথাল জিনগুলো মূলত প্রচ্ছন্ন জিন, যখন তারা হোমোজাইগাস অবস্থায় যায় তখন সেই প্রাণীটার বা সেই বৈশিষ্ট্যটার মৃত্যু ঘটে। তাহলে লিথাল জিনের বেসিকটা নিয়ে আলোচনা করলাম, এই প্যারার মধ্যে যা বলা আছে সেই পড়াটা পড়াই দিলাম। এইগুলো কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসবে না, বিশ্বাস করো, এইটা তো তোমাকে লিখতে হবে না পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তোমার পরীক্ষায় আসবে, এই জিনের বৈশিষ্ট্য লেখো, লিথাল জিনের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? যেই বৈশিষ্ট্যটা আমরা মাত্র পড়লাম, চলো সেইটা আমরা দেখি। প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, কথা পরিষ্কার। কিন্তু প্রকট লিথাল জিন দেখো, সেইটা কিন্তু হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। হোমোজাইগাস বা হেটারোজাইগাস দুই জায়গাতেই মৃত্যু ঘটাতে পারে, কিন্তু প্রচ্ছন্নটা শুধুমাত্র এই ধাপে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাবে। আশা করি এই জিনিসটা তোমার আর মুখস্থ করতে হবে না। এখন প্রশ্ন হতে পারে যে ভাই লিথাল জিন দুনিয়াতে কোথা থেকে আসলো? দেখো, লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এখন তোমরা বলো ভাই মিউটেশন কি জিনিস, মিউট্যান্ট জিন কি জিনিস? দেখো, আমাদের যে ডিএনএ, আমাদের যে শরীরটা লাখ লাখ বিক্রিয়ার সমষ্টি, তাই না? ডিএনএ তৈরি হচ্ছে, ভাঙছে, কোষ বিভাজন, কত বিক্রিয়া তৈরি হচ্ছে, চিন্তা করা যায় কত বিক্রিয়া তৈরি হচ্ছে। তো এই যে এত বিক্রিয়া তৈরি হচ্ছে, ধরো এইটা হলো তোমার বাবার ডিএনএ, বা এটা তোমারই একটা কোষের ডিএনএ। এই কোনো কারণে বা ধরো তোমার বাবা মায়ের ডিএনএ, এই যে এইটা তোমার বাবার ডিএনএ, এইটা তোমার মায়ের ডিএনএ। তো ভাইয়া তোমার ডিএনএটা কেমন হওয়ার কথা? তোমার বাবার কাছ থেকে ধরো তুমি একটা নিয়ে নিলা, তোমার মায়ের কাছ থেকে ধরো তুমি একটা নিয়ে নিলা, তো তোমার ডিএনএটা ভাইয়া ধরো এমন হওয়ার কথা, ঠিক আছে? ধরো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কিন্তু কোনো কারণটা কিরকম, তোমার ডিএনএর মধ্যে এই রকম চলে আসলো, যেই জিনিস ওই জায়গায় তোমার বাবা মায়ের কারো শরীরে ছিল না, একটা পরিবর্তন চলে আসলো। এই যে পরিবর্তন, এই যে আকস্মিক পরিবর্তন, এই আকস্মিক পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। এই যে ডিএনএর পরিবর্তন, এটাকে বলা হয় মিউটেশন। এখন তোমার শরীরে কিন্তু এই পরিবর্তনটা চলে আসলো, বিশ্বাস করো তোমার বাবা মায়ের এই বৈশিষ্ট্যটা ছিল না, এখন তোমার শরীরে এই বৈশিষ্ট্যটা চলে আসলো, এই জিনিসটার নামই হলো মিউটেশন। মিউটেশন ইজ নাথিং বাট ডিএনএর পরিবর্তন। মিউটেশন ইজ নাথিং বাট
ডিএনএ এর পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা স্থায়ী। তাহলে এই যে লিথাল জিন কার শরীরে কখন হয়ে যাবে আমরা এটা বলতে পারি না। এখন তোমরা বলতে পারো যে ভাই এটা কেন হয়? এটা অনেক সময় বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এই ঘটনা ঘটতে পারে। আবার অনেক সময় ওই যে বলে সূর্যের ইউভি রশ্মি এক্সপোজারের কারণে হতে পারে। আবার অনেক সময় যারা ধূমপান করে যে সকল মা তাদের ক্ষেত্রে হতে পারে, যে সকল মা অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে হতে পারে। এগুলো বিভিন্ন প্রভাব, এগুলো কোনোটাই কোনটা দিয়ে হবে আমরা নিশ্চিত না। তবে এটা এবং কেন ঘটে এগুলো কোনোটা ছাড়াও ঘটতে পারে। কারণ দিন শেষে এগুলো তো বিক্রিয়া, এগুলো তো কেমিক্যাল বন্ডিং। একটা হাইড্রোজেন বন্ধন ভেঙে যাচ্ছে, ওর সাথে নতুন হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, এর সাথে টি যুক্ত হচ্ছে, সি এর সাথে জি যুক্ত হচ্ছে। ভাইয়া কোনো কারণে যেই জায়গায় সি এর সাথে জি যুক্ত হওয়ার কথা সেই জায়গায় ওই জায়গাটা বদলে গেল, একদম ওই জায়গাতে ধরো একটা ওলট পালট তৈরি হয়ে গেল, ওই জায়গায় সি এর সাথে জি যুক্ত হলো না, ওই জায়গায় এখানে ধরো সি এর সাথে জি যুক্ত হওয়ার কথা ওই জায়গায় আবার এর সাথে টি যুক্ত হয়ে গেল। ফলে কিন্তু আগে যে প্রোটিনটা তৈরি হতো এই ডিএনএ থেকে, নতুন পরবর্তীতে কিন্তু সে একই প্রোটিন তৈরি হবে না। এবং জেনেটিক ডিজিজের হিস্ট্রি খুবই লম্বা, এবং প্রত্যেকটা মানুষের শরীরে কোনো না কোনো জেনেটিক হালকা পাতলা জেনেটিক ডিফেক্ট তো থাকেই, কিছু না কিছু ইস্যুতে তো জেনেটিক ডিফেক্ট থাকেই। সেই জন্য কিন্তু সব মানুষের ডায়াবেটিস হয় না, সব মানুষের প্রেশার হয় না, সব মানুষের সব রোগ হয় না। কিছু কিছু মানুষের বেশি হয়, কিছু কিছু মানুষের কম হয়। জিন খুবই গুরুত্বপূর্ণ, জেনেটিক্স ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এই মুহূর্তে সভ্যতার যে জায়গায় আছি, আমরা এখনও জেনেটিক্স বা জিনকে আমরা এখনও কন্ট্রোল করতে পারি না। তবে আমার মনে হয় না এটাই ঘটতে যাচ্ছে হয়তোবা, যে 100 বছরের মধ্যে মানুষ এই জিনকে কন্ট্রোল করতে শিখবে। দেখবা যে তুমি বাচ্চা কীরকম চাও এটা তুমি আগে থেকে অনেকটা মানুষ মডিফাই করে ফেলতে পারবে। আল্ট্রাসোনো একদম বাচ্চা জন্মের আগেই জেনেটিক কারো যদি মনে করো আমার জেনেটিক ডিজিজ আছে, আমার কোনো জেনেটিক সমস্যা আছে এবং বোঝাই যাচ্ছে যে আমার বাচ্চারও একই রকম জেনেটিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তুমি বাচ্চা নেওয়ার আগে জেনেটিক থেরাপি নিবা, জিন থেরাপি নিবা। তোমার শরীরটা কারেক্ট না হলেও বাচ্চার শরীরে যাতে তোমার রোগটা না যায় সেই রোগের অংশের জিনটুকু কেটে বাচ্চার শরীরে বাদ দিয়ে দেওয়া হবে। ফলে বাচ্চার জিনটা হবে রোগমুক্ত, দোষমুক্ত। ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এটা আসলেই আদতেই হতে যাচ্ছে। ঠিক আছে, তো এই কেন এত কথা বললাম, যাতে তোমার এই কথাটা মাথায় থাকে। লিথাল জিন, মিউটেন্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে, প্রচ্ছন্ন হলে হোমোজাইগাস অবস্থায় শুধু প্রকাশ পাবে, প্রকট হলে দুই অবস্থাতেই প্রকাশ পাবে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি এখানে তাকায় দেখো, লিথাল জিন, লিথাল শব্দের অর্থ মৃত্যু। মৃত্যুটা সাধারণত একদম ভ্রূণ অবস্থায় হয়ে যায়। দেখো, জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায়। এইটা একটা এমসিকিউ আসবে, লিথাল জিন দ্বারা কোন অবস্থায় জীবটা মারা যায়। একদম মায়ের পেটেই বাচ্চাটা মারা যাবে। তবে ওই যে বললাম সব সময় যে মারা যাবে তা না, একটা বৈশিষ্ট্য হ্যাম্পার হতে পারে, ইম্পেয়ার্ড হতে পারে। ওই যে একটা বৈশিষ্ট্য নষ্ট হয়ে যেতে পারে, ওই বৈশিষ্ট্যটার নাম কি? ওই বৈশিষ্ট্যটা যদি কোনো বাচ্চা বেঁচে গেল কিন্তু ওর হাত তৈরি হলো না, চোখের সমস্যা হলো, তো দেখো ওইগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে বোঝা যায়। এবং এই ক্ষেত্রে আমরা সবাই জানি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত F2 জনুতে 3:1 জেনেটিক অনুপাত, কিন্তু লিথাল জিনের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা কত হয়ে যায়? 2:1। এইটা কি সেটাই তো আমরা এখন পড়বো, লিথাল জিনের ক্ষেত্রে অনুপাত কত। তো আমি পুরো টপিকটা পড়িয়ে দিচ্ছি। পরীক্ষায় এটা কিন্তু 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। লিথাল জিনের আবিষ্কারক কে? লিথাল জিনের আবিষ্কারক লুসিয়ে কুয়েনো, তিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করেন। 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এখন হোয়াট ডাজ ইট মিন? ভাইয়া লিথাল জিনের এই কথাটার মূল কথাটা কি? আমরা আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা আশা করি আমরা সবাই জানি। F2 জনুতে ধরো মেন্ডেলের প্রথম সূত্রটা কিরকম দেখো, F1 জনুতে তুমি একজন লম্বা মানুষের সাথে একজন খাটো মানুষের বিয়ে দিলা। লম্বা মানুষের জিনোটাইপ টিটি। ফলে F1 জনুতে যে বাচ্চাগুলো হবে সবাই হবে লম্বা।
F1 জনুতে যে বাচ্চাগুলো হবে সবাই হবে লম্বা, কিন্তু পরবর্তীতে F2 জনুতে তুমি যখন F2 জনুতে কি ঘটনা ঘটবে, এই লম্বা টিটির সাথে ওই পরিবারের একটা ছেলের সাথে যখন আরেকটা মেয়ের বিয়ে দিবা, তখন ভাইয়া 4 রকম ঘটনা ঘটতে পারে। এক, বাচ্চাটা এই 4 জনের মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় পিওর লম্বা, না হলে অবিশুদ্ধ লম্বা, এই যে হেটারোজাইগাস লম্বা, না হলে এই রকম খাটো হতে পারে। খেয়াল করো এই 3 জনই কিন্তু লম্বা, কারণ এইটা দ্বারা লম্বা বোঝায়, এইগুলা দ্বারাও কিন্তু লম্বা বোঝায়। তাহলে লম্বা হওয়ার, ওই বাচ্চাটা লম্বা হওয়ার আর খাটো হওয়ার সম্ভাবনা কত ভাইয়া? লম্বা হওয়ার সম্ভাবনা, এই যে এই দুজনের বিয়ে হওয়ার পর লম্বা হওয়ার সম্ভাবনা ভাইয়া 75%, তাই না? আর খাটো হওয়ার সম্ভাবনা কত? খাটো হওয়ার সম্ভাবনা 25%। তাহলে লম্বা হওয়ার সম্ভাবনা 75%, খাটো হবার সম্ভাবনা 25%। রাইট উইয়ার, ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে এখন লিথাল জিনের ক্ষেত্রেই যদি প্রচ্ছন্ন লিথাল জিন হয়, তাহলে এই যে খাটো বাচ্চাটা দুনিয়ার বুকে আর আসবেই না। এই বাচ্চাটা, কারণ এইটা হোমোজাইগাস অবস্থা, প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, এই বাচ্চাটা দুনিয়ার বুকে আর আসবে না, এ ভাইয়া মারা যাবে। তার মানে তখন এ কিন্তু পুরোপুরি ভাইয়া, এ কিন্তু পুরোপুরি মারা যাবে। তখন ঘটনাটা কি দাঁড়াবে দেখো, এইটা 3:1, এটাকে আমরা তখন বলতেছিলাম লম্বা, এরা সবাই লম্বা 3:1, দ্যাটস ট্রু, এইটা একটা অনুপাত। কিন্তু তখন কি দাঁড়াবে, এই খাটো এ তো মরেই গেল, এ কিন্তু মরেই গেছে। তখন থাকতেছে কয়জন? এই 3 জন। এই 3 জনের মধ্যে এই অবিশুদ্ধ লম্বা হবে 2 জন, বিশুদ্ধ লম্বা হবে 1 জন। সেই জন্য অবিশুদ্ধ এইটাকে আমরা বলবো, সেই জন্য এটাকে আমরা বলবো 2:1, কারণ অবিশুদ্ধ লম্বা 2 জন, বিশুদ্ধ লম্বা 1 জন। আর ও তো মরেই যাচ্ছে, ও তো দুনিয়াতে জন্মাচ্ছে না, প্রথম বাচ্চা মরে গেল। আবার যদি এই জাইগোটটা তৈরি হয়, এই বাবা এবং এই মা থেকে যদি এই জাইগোটটা তৈরি হয়, তাহলে বারবার কিন্তু পৃথিবীতে মৃত বাচ্চার জন্ম হবে। এই কথাটাই কিন্তু আমরা এখন মারণ জিনের ক্ষেত্রে জাস্ট পড়ব। কোন অবস্থাটা মারা যাবে? এই হোমোজাইগাস অবস্থাটা। এরা যদি দুনিয়াতে এরা যদি চলে আসে তাহলে এরা কিন্তু বেঁচে থাকবে এবং ভালোভাবেই বেঁচে থাকবে। কিন্তু খাটো বাচ্চাগুলোকে দুনিয়াতে তুমি আর খুঁজে পাবা না, যদি ওইটা লিথাল জিন হয়ে থাকে। এইটাই তো ব্যতিক্রম। বুঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। এই জন্য তুমি এখানে বিজ্ঞানীরা একটা গবেষণায় দেখেছে যে বিজ্ঞানীরা একটা গবেষণায় দেখেছে যে দুইটা হলুদ বর্ণের ইঁদুরকে ক্রস করানো হলো। ইঁদুরের বর্ণ কি হলুদ? ক্রস করানোর পর সব সময় হলুদ এবং এগাউটি একটা কালার, যেটাকে বলে কালচে বাদামি, ডিপ বাদামি বর্ণের, সবসময় হলুদ এবং এগাউটি এই রঙের ইঁদুর পাওয়া যায়। গবেষকরা পরবর্তীতে দেখতে পান যে দুটো হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থায় মারা যায়, যেটা আমরা দেখলাম। তো ভাইয়া এটা কিভাবে দেখো, এই যে তাকায় দেখো, হলুদ বর্ণের ইঁদুর, স্ত্রী ইঁদুর। এখন এই জায়গাতে খুব মজা করে খেয়াল করো, আমরা যখন এই জায়গাতে আলোচনা করেছি তখন তুমি এখানে তাকায় দেখো, লম্বা লম্বা টিটি, এইখানে তাকায় দেখো খাটো খাটো টিটি। তার মানে এখানে আমরা যখন এটা নিয়ে আলোচনা করেছি তখন এখানে দুইটাই আমরা বিশুদ্ধ লম্বা ধরে নিয়েছি, প্রথম সূত্রটা আলোচনা করার সময় বিশুদ্ধ খাটো ধরে নিয়েছি। কিন্তু এই যে হলুদ বর্ণের ইঁদুরগুলা, এই হলুদ বর্ণের ইঁদুরগুলা ভাইয়া তাকায় দেখো, এই হলুদ বর্ণের ইঁদুরগুলা কিন্তু অবিশুদ্ধ। তুমি দেখো এই হলুদগুলো কিন্তু অবিশুদ্ধ হলুদ। এই ওয়াই, দুইটা পিওর ওয়াই থাকলে বিশুদ্ধ হলুদ পাইতা, কিন্তু তুমি বিশুদ্ধ হলুদ পাচ্ছ না। এই ব্যাটারা অবিশুদ্ধ হেটারোজাইগাস হলুদ। এবং এদের মধ্যে তুমি ক্রস জাস্ট করে দিলা, এদের মধ্যে ক্রস করানো মাত্রই দেখো
এই রকম পাচ্ছ। তো এদের মধ্যে ক্রস করানোর পর তুমি এইরকম পাচ্ছ, এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে এই ইঁদুরটা যেটাতে হোমোজাইগাস অবস্থা প্রাপ্ত হচ্ছে সেই ইঁদুরটা মারা যাচ্ছে। যেটাতে হোমোজাইগাস অবস্থা প্রাপ্ত হচ্ছে সেইটা মারা যাচ্ছে। এইখানে তাকায় দেখো, হোমোজাইগাস ইঁদুরটা মারা গেল। তো এইটা একটা ফলাফল, তুমি এই জায়গায় তাকিয়ে দেখো। সো মেন্ডেলের সূত্র অনুযায়ী এখানে দেখো লিখাই আছে বিশুদ্ধ বা হোমোজাইগাসের জেনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ অ্যাগিউটি বর্ণের হবে ছোট হাতের YY। কিন্তু প্রকৃতিতে যে সকল হলুদ পাওয়া যায় কোনোটাতেই এই YY পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলল কেন এইটা কেন পাওয়া যায় না? কারণ দুনিয়ার সবগুলা বিশুদ্ধ হলুদ ইঁদুর জন্মানোর আগেই মারা যায়, এর বংশকে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য বেঁচেই থাকে না, হোমোজাইগাস অবস্থায় এর মারা যায়। কারণ প্রকৃতিতে Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে এবং এইটা ভ্রূণীয় অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। এই জন্য প্রকৃতিতে যে সকল হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় সবগুলোই সংকর প্রকৃতির। এখন পরীক্ষায় এই লাইনেও দিতে পারে, যে এই লাইনটা তোমাকে পরীক্ষায় দিতে পারে যে প্রকৃতিতে যে সকল সংকর বর্ণের ইঁদুর পাওয়া যায় সবগুলো কি প্রকৃতির। পরীক্ষায় এই রকম প্রশ্নও তোমাকে দিতে পারে, ভাইয়া এই লাইনটা ব্যাখ্যা করো। তখন তোমাকে এই চেকার বোর্ডটা দিতে হবে যে এখানে হোমোজাইগাস অবস্থাতেই মারা যায়। এখন তোমাকে এখানে একটা মজার জিনিস একটু খেয়াল করায় দেই, সেটা হলো এই ক্ষেত্রে কিন্তু এই ওয়াইটা এবং এই ওয়াইটা দুইটাই প্রকট জিন, কিন্তু প্রকট জিন হওয়ার পরেও এইটা হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পাইল, প্রচ্ছন্ন না। এইটা কনফিউশন তৈরি করে অনেক সময়। আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করতে দেখেছি যে এইটা কিন্তু তারপরও হোমোজাইগাস অবস্থাতেই লিথাল জিন হিসাবে প্রকাশ পেল। এবং আমরা এতক্ষণ যা পড়েছি সেটার সাথে এটা সম্পূর্ণ কানেক্টেড না হলেও একটু মনের মধ্যে প্রশ্ন উদ্বেগ করতে পারে। কিন্তু এই ঘটনাটা প্রকৃতিতে এই ঘটনাটা ঘটে। লিথাল জিনের কয়েক রকম ভ্যারিয়েশন হতে পারে, তার মধ্যে এইটা একটা ভ্যারিয়েশন যে এইখানে মূলত যেটা হোমোজাইগাস প্রচ্ছন্ন এই ব্যাটার মারা যাওয়ার কথা থাকলেও মারা আসলে প্রকৃতিতে সবসময় যায় এই ব্যাটারা, মারা প্রকৃতিতে সবসময় এই ব্যাটারাই যাচ্ছে, সবসময় এই ব্যাটারাই মারা যায়। এবং তারপর এই প্রকট জিনের বৈশিষ্ট্যটাকে এই হলুদ ইঁদুরগুলা ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এইটা পরীক্ষায় এইটা লিখতে হবে এবং পরীক্ষায় এইটা অবশ্যই আসবে। পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। 1, লিথাল জিন কাকে বলে? 2, লিথাল জিনের বৈশিষ্ট্য কি? 3, চেকার বোর্ডের সাহায্যে একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। এই 3টা প্রশ্ন লিথাল জিন থেকে তোমার পরীক্ষায় আসতে যাচ্ছে। আবারও খেয়াল করিয়ে দিলাম যে এই জায়গায় কিন্তু উদাহরণের ক্ষেত্রে একটা সুন্দর এবং ছোট্ট ব্যতিক্রম আছে। আশা করি ব্যতিক্রমটা তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। এবং এইখানে আরও 2-একটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। যে সকল লিথাল জিনের পাওয়ার 50% তাদেরকে বলা হয় সেমি লিথাল। সেমি শব্দের অর্থ হাফ। এর মানেটা কি? হোয়াট ডাজ দ্যাট মিন বাই যে সকল লিথাল জিনের পাওয়ার 50%? অর্থাৎ এই লিথাল জিনগুলো থাকলেই যে প্রাণী মারা যাবে তা না। 50% ক্ষেত্রে প্রাণী মারা যাবে, 50% ক্ষেত্রে প্রাণী মারা যাবে না। 50%-এর বেশি জীব মারা যায় সেগুলোকে বলে সেমি লিথাল জিন। সেমি কথাটার অপর নাম হেমি লিথাল বা সেমি লিথাল। আর যেই ক্ষেত্রে 50%-এর কম মারা যায় সেটাকে বলে সাব ভাইটাল জিন। 50%-এর কম সেটাকে বলে সাব ভাইটাল। এই 2টা কথা আমাদেরকে জানতে হবে। এই 2টা লাইন থেকে এমসিকিউ আসবে। হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিনের ধরনটা কি? সেমিলিথাল। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী সেমিলিথাল জিন সাব ভাইটাল। ভাইয়া এগুলো কি? আমি বললাম যে এই জিনগুলো বৈশিষ্ট্যও তৈরি করে। তুমি তাকিয়ে দেখো মানুষের হিমোফিলিয়া যে রোগটা, সেই রোগটা কোন রকম জিন দিয়ে হয়? সেমিলিথাল ধরনের জিন দিয়ে। আর ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন হলো সাব ভাইটাল। এই 2টা থেকে এমসিকিউ আসবে, জাস্ট এমসিকিউ আসবে। এখান থেকে আরও এমসিকিউ আসবে। কয়েকটা লিথাল জিন ঘটিত রোগের নাম: থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস,
রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথায়োসিস। এই নাম 5টা পড়ে ফেলবা। এখান থেকে কি আসবে? এমসিকিউ। তোমাকে এর বাইরে এখান থেকে একাডেমিক লেভেলে অন্য কোনো প্রশ্ন করবে না। থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথায়োসিস, আপাতত নামগুলা পড়বা। এখান থেকে প্রশ্ন আসবে জিন ঘটিত রোগ নয় কোনটা, এই প্রশ্নটা আসবে। কথা পরিষ্কার? আশা করি মারণ জিন থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। আবারও বলছি, মারণ জিনের এই অংশটা কিন্তু কিছুটা ট্রিকি, কারণ একই বইয়ের 3 জায়গায় 3 রকমভাবে এই ব্যাখ্যাটা লেখা। গাজী আজমল স্যারের বইয়ে শুরুতে বলেছে হোমোজাইগাস, পরের প্যারায় বলেছে প্রকট হলে দুটাই হতে পারে, হোমোজাইগাস বা হেটারোজাইগাস, প্রচ্ছন্ন হলে শুধু হোমোজাইগাস হবে। ব্যাখ্যার মধ্যে দেখানো হয়েছে প্রকট শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। খেয়াল করো, ওই প্রকটটা কিন্তু হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায় না। এটাই হলো পার্থক্য। ঠিক আছে? প্রকট হওয়ার পরেও শুধুমাত্র এই জায়গায় হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় এই লিথাল জিনটা। তো এই জিনিসটা কিন্তু তুমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করো, তোমার ব্রেনে কিন্তু একটু বাড়ি খাবে। তো বাট এইটাই এখানে খেয়াল করতে হবে। যারা এই জিনিস বুঝেই না তাদের সাথে তারা তো এই আলোচনাটার মধ্যেই নাই। কিন্তু তোমরা যারা বুঝতে পেরেছো, আশা করি পয়েন্টটা ঠান্ডা মাথায় খেয়াল করবা। যখন এটা লিখবা ভালো করে বুঝে লিখবা যে তুমি পয়েন্টটা আদৌ ঠিক মতো বুঝতে পারলা কিনা। ঠিক আছে? আশা করি ডান। এই টপিকটা পুরোটা পড়ায় ফেললাম। এটা পড়াতে একটু সময় লাগলো আমার, বাট তুমি যদি ক্লাসটা পুরোটা দেখে ফেলো, আশা করি তোমার এটা পুরোটা পড়া হয়ে গেছে। আরেকটা টপিক তোমাকে আমি এখানে পড়াই দিব, সেটা হলো এক্স লিঙ্কড ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। দেখো, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার তোমাকে আমি এই টপিকটা পড়িয়ে দিব। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টাকে বলা হয় দেহ ক্রোমোজোম বা অটোজোম, আর 2টা ক্রোমোজোম ছেলে হলে এরকম থাকে, মেয়ে হলে এইরকম থাকে। এখন এই যে এই ক্রোমোজোমগুলোকে বলে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের যে কোনো রোগকে, এই সেক্স ক্রোমোজোম, এগুলো তো ক্রোমোজোম, এর মধ্যেও ডিএনএ আছে। এই ক্রোমোজোমের মধ্যে যে কোনো রোগকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এটাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোমের ডিসঅর্ডার। দ্যাটস ইট। আমরা যাতে এই কথাটা সবাই মনে রাখতে পারি, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলে। এখন এরকম অনেকগুলো ডিসঅর্ডার আছে। তুমি এখানে তাকায় দেখো, এই পর্যন্ত 60টা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার আবিষ্কৃত হয়েছে। কয়টা? 60। এই পর্যন্ত 60টা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার পাওয়া গেছে, এবং তার মধ্যে কয়েকটা বিখ্যাত রোগ লাল সবুজ বর্ণান্ধতা, হেমোফিলিয়া এবং ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির নাম তোমরা এখান থেকে পড়বা। পরীক্ষায় কোনটা আসবে? পরীক্ষায় আসবে লাল সবুজ বর্ণান্ধতা। দেখো, এই মানুষগুলো লাল সবুজ যদি একসাথে মেশানো থাকে তাহলে পার্থক্য করতে পারে না। তোমার চোখ যদি ঠিক থাকে তাহলে তুমি এই জায়গায় কত লেখা আছে সেটা পড়তে পারবা। এই জায়গায় যে 73 লেখা, এইটা তুমি পড়তে পারবা। কিন্তু তোমার চোখ যদি ঠিক না থাকে, এখানকার 73 তুমি দেখতে পাবা না বা বুঝতে পারবা না। ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি একটা লাল জামা পরে ঘুরছো, যা লাল সবুজ বর্ণান্ধতা আছে, সে ওটাকে লাল দেখতে পাচ্ছে না। ব্যাপারটা কিন্তু এমন না। বা তুমি সবুজ জামা পরে ঘুরছো, ও দেখতে পাচ্ছে না যে, তবে যেখানে লাল সবুজ একদম কাছাকাছিভাবে মেশানো, সেই জায়গাতে সে পার্থক্য করতে পারবে না। এটাকে বলা হয় লাল সবুজ বর্ণান্ধতা রোগ। তুমি যখন আর্মিতে যেতে চাইলে, আর্মিতে কিন্তু লাল সবুজ বর্ণান্ধতা, বা তুমি যে কোনো প্রতিষ্ঠানে পড়তে গেলে লাল সবুজ বর্ণান্ধতা চেক করে নেওয়া হয়। তবে আর্মিতে এটাকে খুব সিরিয়াসলি দেখা হয় যে লাল সবুজ বর্ণান্ধতা থাকলে সাধারণত তাকে স্বাস্থ্য পরীক্ষায় একটু ইস্যু তৈরি করা হয়। কিন্তু বাকি জায়গায় বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা, ভার্সিটিতে পড়বা, সেখানেও তোমাকে এই টেস্টটা করতে হবে। এই টেস্টটার নাম হলো ইশিহারা টেস্ট। এই টেস্টটার নাম হলো ইশিহারা টেস্ট। তো এই ইশিহারা টেস্ট
ওখানে তুমি মনে করো লাল সবুজ বর্ণান্ধ, কিন্তু সেটা তোমার ঢাকা মেডিকেলে পড়ার জন্য বা ডাক্তার হওয়ার পথে কোনো বাধা নয়। বুঝতে পারলাম? আর্মিতে গেলে এটা একটা বাধা, কারণ তোমাকে যুদ্ধ করতে হবে। ওই জায়গায় ছোট থেকে ছোট তথ্যগুলোও গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, কারণ তোমরা জানো যে জঙ্গলের মধ্যে আর্মিরা ক্যামোফ্লেজ ধারণ করে। ক্যামোফ্লেজ মানে জঙ্গলের মতোই দেখতে সবুজ কালারের একটা ড্রেস পরে, ছোপ 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 ছোপ, রাইট? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো আমরা তাহলে এইটুকু আলোচনা করব যে লাল সবুজ বর্ণান্ধতা এই রোগটা কাদের হয়। প্রশ্ন হবে যে এই টেস্টটা কে নিয়ন্ত্রণ করে? দেখো আমরা এটা দ্বারা কোনটা দ্বারা এই টেস্টটা শনাক্ত করি? ইশিহারা টেস্ট দ্বারা আমরা এটা একটা এমসিকিউ আসবে যে কোন টেস্টের মাধ্যমে আমরা লাল সবুজ বর্ণান্ধতা কোন টেস্টের মাধ্যমে আমরা লাল সবুজ বর্ণান্ধতা টেস্ট করি? উত্তরটা হলো ইশিহারা কালার টেস্ট। এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন তোমার আসবেই। তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও, বাংলাদেশের যতগুলো বোর্ড আছে বেশ কয়েকটা বোর্ডে এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকেই প্রশ্ন আসবে। তো দেখো প্রশ্নটা কিভাবে আসবে, আমি এখানে মার্ক করেছি। তাকায় দেখো, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পিতার, বাবার চোখ স্বাভাবিক, ওই বাবার যতগুলো ছেলে হয় সবাই বর্ণান্ধ, লাল সবুজ বর্ণান্ধ, কিন্তু যতগুলো মেয়ে হয় তারা সবাই স্বাভাবিক। উদ্দীপকের পুত্র এবং কন্যা, এই যে ছেলে বর্ণান্ধ মেয়ে কন্যা, তাদের জিনোটাইপ ব্যাখ্যা করো, এবং কন্যার এই যে স্বাভাবিক কন্যা, এই কন্যার সাথে যদি কোনো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ছেলের বিয়ে হয় তাহলে পরবর্তী বংশধরে কি ঘটনা ঘটবে সেইটা তোমাকে বিশ্লেষণ করতে বলেছে। আমরা যদি এই প্রশ্নটাই সলভ করি আমাদের লাল সবুজ বর্ণান্ধতা পড়া হয়ে যাবে। আগামী 10 মিনিট তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করব। তো চলো আমরা লাল সবুজ বর্ণান্ধতা যেভাবে সলভ করি, আমরা যেভাবে পড়ি, চলো সেইটা আলোচনা করে ফেলি। তাহলে এই জায়গাতে আমাদের উদ্দীপকে কি দেওয়া ভাইয়া? গ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমাদেরকে বলেছে এই যে পুত্র এবং পিতার কি করতে বলেছে? পুত্র এবং কন্যার পিতামাতার জিনোটাইপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু খালি মনে করে নেই, বেসিকটুকু মনে করে নেই। এইটা হলো ছেলে, আমরা জানি XY মানে ছেলে এবং XX মানে হলো মেয়ে। এখন আমরা এই কথা আমাদেরকে জানতে হবে, এই যে লাল সবুজ বর্ণান্ধতা, এই লাল সবুজ বর্ণান্ধতা কিন্তু একটা X লিঙ্কড ডিসঅর্ডার। হোয়াট ডাজ দ্যাট মিন বাই X লিঙ্কড ডিসঅর্ডার? অর্থাৎ এই যে X ক্রোমোজোমটা, এই X ক্রোমোজোমের রোগ। এইটা X একটা ক্রোমোজোম, ধরো এই X ক্রোমোজোমটা দেখতে এই রকম, এই ক্রোমোজোমের মধ্যে যদি ঝামেলা থাকে, ধরো এইটা একটা সুস্থ X ক্রোমোজোম আর এইটা একটা অসুস্থ X ক্রোমোজোম, যার এই জায়গায় আমি এরকম লাল করে দিলাম, তার মানে এইটা একটা অসুস্থ X ক্রোমোজোম, যার শরীরে এই অসুস্থ X ক্রোমোজোম গুলো থাকবে, আর এইটা হলো সুস্থ X, তার ভাইয়া লাল সবুজ বর্ণান্ধতা হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, সেইটা হলো যে ছেলেদের শরীরে কিন্তু একটা মাত্র X থাকে আর মেয়েদের শরীরে দুইটা মাত্র X থাকে। তাহলে এই কথাটা তোমরা সবাই খেয়াল করলা কিনা? ছেলেদের শরীরে একটা X, মেয়েদের শরীরে দুইটা X। এখন প্রিয় ভাইয়া আপুটা, ছেলেদের এই X ক্রোমোজোমটা কোনো কারণে যদি এই ক্রোমোজোমটার মধ্যেই ঝামেলাটা হয় তাহলে কিন্তু ছেলেটা বর্ণান্ধ হয়ে যাবে, কারণ ওর X ক্রোমোজোম একটা। কিন্তু মেয়ের যদি একটা ক্রোমোজোমে ঝামেলা হয় তাহলে কিন্তু সে বর্ণান্ধ হবে না, কারণ তার আরো একটা X ক্রোমোজোম আছে, তার এই সমস্যাটাকে সে ওভারকাম করে ফেলবে। তার মানে এটা যেহেতু X লিঙ্ক ডিসঅর্ডার এবং ছেলেদের যেহেতু মাত্র একটা X ক্রোমোজোম আছে, ছেলেদের ওই একটা X ক্রোমোজোমে ঝামেলা হলেই ছেলেটা বর্ণান্ধ হয়ে যাবে, কিন্তু মেয়েদের একটা X ক্রোমোজোমে ঝামেলা হলে মেয়েটা বর্ণান্ধ হবে না, মেয়েটার দৃষ্টি থাকবে স্বাভাবিক, সে তোমার আমার মতোই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। কিন্তু একটা X ক্রোমোজোমে ঝামেলা, তাকে আমরা বলবো বাহক। বাহকের কিন্তু কোনো দৃষ্টি শক্তির কোনো ঝামেলা থাকে না, শুধু তার ভিতরে রোগটা থেকে যায়, কিন্তু রোগটা কখনো প্রকাশ পাবে না, কারণ আরেকটা X ক্রোমোজোম এটাকে ওভারকাম করে নেয়। তাহলে মেয়েটা কখন বর্ণান্ধ হবে? মেয়েটা তখনই বর্ণান্ধ হবে যদি তার দুইটা X ক্রোমোজোমের দুটাতেই এই রোগটা থাকে। এই লাল অংশটুকু দিয়ে আমরা রোগ বুঝালাম, এই মেয়েটা হবে বর্ণান্ধ। এই মেয়েটাকে আমরা বলবো এই মেয়েটা হলো বর্ণান্ধ। তাহলে এই ছেলেটা বর্ণান্ধ, এই মেয়েটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বাহক, আর এইটা হলো বর্ণান্ধ। কথা পরিষ্কার? তাহলে এখানে এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? মোট 5টা। স্বাভাবিক পুরুষ, যার কোনো সমস্যা নাই। স্বাভাবিক মহিলা, যার কোনো সমস্যা নাই।
স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক মহিলা, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ মহিলা, এবং এইটা হলো এক্সট্রা, সেটা হলো স্বাভাবিক মহিলা কিন্তু বাহক। তাহলে স্বাভাবিক দুই রকম হতে পারে, স্বাভাবিক মহিলা দুই রকম হতে পারে, একটা হলো একদম স্বাভাবিক, কোনো কিছু বহন করছে না, আবার একটা হতে পারে যে কোনো কিছু বহন করছে, এ কিন্তু স্বাভাবিক পুরুষ। তাহলে পুরুষরা মাত্র দুটা ঘটনাই ঘটবে, হয় স্বাভাবিক না হলে বর্ণান্ধ। কিন্তু মেয়েরা কিন্তু ভাইয়া স্বাভাবিক হতে পারে, স্বাভাবিক বাহক হতে পারে, আবার বর্ণান্ধ হতে পারে। তাহলে এই বেসিকটুকু আমাদের লাগবে এই জিনিসটা জানতে। এখন আমরা তো এভাবে লিখতে পারি স্বাভাবিক, কিন্তু এই ডট দেওয়ার চেয়ে আমরা এটাকে এভাবে লিখি যে বর্ণান্ধ পুরুষ, তার মাথায় লিখে দিই আমরা সি। সি মানে ধরো এই রোগটা বহন করছে, সি বইয়ে সি দাও, আমরা সি জানবো, ঠিক আছে? তাহলে যার এক্স ক্রোমোজোমটা ডিফেক্টেড তাকে আমরা লিখবো সি। এখানেও লিখে দিলাম সি, যে কিনা স্বাভাবিক বাহক মহিলা আর যে বর্ণান্ধ মহিলা, দুইটা ক্রোমোজোমই যখন গ্যাঞ্জাম লাগবে, শুধুমাত্র তখন আমরা তাকে বর্ণান্ধ মহিলা বলবো। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, চলো আমরা একটু দেখে যাই। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পিতার, এখন দেখো পিতা স্বাভাবিক, খেয়াল করো ছেলেরা স্বাভাবিক, ভাইয়া শুধুমাত্র একটাই ঘটনা সম্ভব, এক্স ওয়াই, এই বেটা শুধুমাত্র এভাবেই স্বাভাবিক হওয়া সম্ভব, কারণ ছেলেদের পক্ষে বাহক হওয়া সম্ভব না। তাহলে পিতার জিনোটাইপ তুমি কিন্তু পেয়ে গেলা, কারণ ছেলে স্বাভাবিক মানে এইটা একমাত্র, হয় ছেলে স্বাভাবিক হবে নাহলে বর্ণান্ধ। তাহলে দেখো সকল পুত্র বর্ণান্ধ, তাহলে ওই পিতার সবগুলা পুত্র এইরকম বর্ণান্ধ, কিন্তু সকল কন্যাই স্বাভাবিক। এখন এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ, তাকায় দেখো এই যে কন্যাগুলা স্বাভাবিক, এইখানে কিন্তু এই স্বাভাবিক নাকি এই স্বাভাবিক, এটাকেও স্বাভাবিক বলা হয়, এটাকেও স্বাভাবিক বলা হয়। এই জিনিসটা জানার জন্য আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে এদের মায়ের জিনোটাইপটা আমাদেরকে চিন্তা করে বের করতে হবে, পুত্র কন্যার পিতা মাতার জিনোটাইপ। তাহলে কোন ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, কোন ক্ষেত্রে তাহলে এই ঘটনাটা ঘটবে ভাইয়া? চলো তাহলে আমরা চলো খেয়াল করে দেখি এখানে কি দেওয়া। তাহলে এইখানে আমরা লিখি যে পিতা, চলো আশা করি সবাই দেখতে পাচ্ছ যে পিতার জিনোটাইপ কেমন, আমি এখানে লিখলাম পিতা জিনোটাইপ। তাহলে পিতা জিনোটাইপ, আচ্ছা পিতার জিনোটাইপ কেমন, পিতা কিন্তু স্বাভাবিক এক্স ওয়াই, আচ্ছা কোনো সমস্যা নেই, পিতা স্বাভাবিক। এখন ভাইয়া এখানে কিন্তু একটা কথা দেখো, এখানে একটু তাকিয়ে দেখো, এখানে খুব ভালো করে তাকাই, এখানে সন্তানের জিনোটাইপ, আচ্ছা এখানে লিখে দেই মাতা। আমি কিন্তু জানি না যে মায়ের কথা কিন্তু বলা হয়নি, এবং আমি কিন্তু জানি না মা আসলে কেমন, আপাতত ধরে রাখলাম যে মা স্বাভাবিক, আপাতত তুমি এই কথাটা জেনে রাখো। তো সন্তানের জিনোটাইপ তুমি লিখো এই জায়গায়, সন্তানের জিনোটাইপে তুমি একটা জিনিস একটু তাকায় দেখো, বলেছে সকল পুত্র বর্ণান্ধ। তো এই সকল বলতে দুটা পুত্র আমরা ধরে নিই, তারা বর্ণান্ধ, আর সকল কন্যা স্বাভাবিক। আমরা আপাতত এইভাবে লিখি, কারণ এই রকমই ঘটনা ঘটতে পারে। দেখো এইটা এর সাথে মিললো, এর সাথে মিললো, এইটা এর সাথে, এর সাথে, তাহলে এই চারটা বাচ্চা হতে পারে। আমরা এখন পুত্রেরটা লিখে ফেললাম, এরা বর্ণান্ধ। এখন প্রিয় ভাইয়া এবং আপুটা তুমি তাকায় দেখো তো, পুত্র হতে হলে তুমি তাকায় দেখো তো, এই ওয়াইটা যখন এই এক্স এর সাথে মিলবে, এই ওয়াইটা যখন এই এক্স এর সাথে মিলবে, তখনই শুধুমাত্র সকল পুত্রের পক্ষে, তাহলে ওয়াইটা যখন এই এক্স এর সাথে মিলবে, অনলি দেন শুধুমাত্র তখন কিন্তু ভাইয়া পুত্রগুলা বর্ণান্ধ হবে। তার মানে এই পুত্রগুলোকে বর্ণান্ধ হতে হলে মায়ের দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যেই, সকল পুত্রকে বর্ণান্ধ হতে হলে দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যেই তোমার বর্ণান্ধের জিনটা থাকতে হবে, শুধুমাত্র এবং শুধুমাত্র। তাহলে এই ওয়াই ক্রোমোজোমটা যখন এর সাথে মিলবে, তখন এক্স ওয়াই হয়ে এই বর্ণান্ধ পুত্রের জন্ম হবে, এবং এইটা যখন আবার এর সাথে মিলবে, তখন এই বর্ণান্ধ পুত্রের জন্ম হবে। তার মানে অনলি দেন, মনে রাখতে হবে বর্ণান্ধ পুত্রের মাতা সবসময়, বর্ণান্ধ পুত্রের মাতাকে সবসময় হয় বাহক বা বর্ণান্ধ হতেই হবে, ঠিক আছে? তাহলে বাহক বা বর্ণান্ধ, এখানে যেহেতু সকল কথাটা বলে দিয়েছে, তাহলে মা আসলে এদের মা ছিল বর্ণান্ধ। এখন খেয়াল করো তাদের মা বর্ণান্ধ,
কিন্তু যখন এই এক্সটা এর সাথে মিলবে তখন হবে এইটা, আবার এই এক্সটা যখন এর সাথে মিলবে তখন হবে এটা। কন্যা সন্তানগুলা কিন্তু আলটিমেটলি তুমি তাকিয়ে দেখো ওরা কিন্তু স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক বাহক এই জিনিসটা তোমাকে জানতে হবে। এই যে গ নাম্বারের তুমি যদি এইটুকু লিখে ফেলো স্বাভাবিক কিন্তু বাহক কথাটা লিখে দিলা, তো তাহলে তুমি ফুল 3 এ 3 পেয়ে গেলা। তোমাকে বাবা মায়ের জিনোটাইপ চেয়েছে, তুমি লিখবা যে পিতা পুরোপুরি স্বাভাবিক, মাতা এই জায়গায় বর্ণান্ধ, এবং এই হলো সন্তানের জিনোটাইপ যেখানে পুত্র 2 জন বর্ণান্ধ এবং কন্যা 2 জন স্বাভাবিক। হ্যাভ উই গট দ্য পয়েন্ট? আমাদের কি সবার কাছে এই তথ্যটা পরিষ্কার হয়ে গেল কিনা? গ নাম্বারের উত্তর আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা? তাহলে সবসময় এখান থেকে এইটা জেনে গেলাম যে কন্যা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে একটা সুন্দর আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দেই। সূত্র সবসময় একটা সূত্র শিখিয়ে দেই তোমাদেরকে, একটা সুন্দর সূত্র জানিয়ে দেই। ভাইয়া কি সূত্র জানিয়ে দিবেন? মনে রাখবা যে স্বাভাবিক পিতার যেই পিতার চোখ স্বাভাবিক, কন্যা স্বাভাবিক হবেই, মাস্ট স্বাভাবিক হবে। বর্ণান্ধ পিতার ডান, ঠিক আছে। পিতা যদি স্বাভাবিক হয় তাহলে মেয়েরা বেঁচে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মা দেখো, তাকায় দেখো, তুমি যেটি তাকায় দেখো, পিতা স্বাভাবিক, কন্যাগুলো কিন্তু বেঁচে গেছে। মা বর্ণান্ধ কিন্তু দেখো হয়নি, কারণ মেয়েদের বর্ণান্ধ হতে হলে 2টা এক্স ক্রোমোজোমকেই হতে হবে ঝামেলা। বাবারটা যদি কোনো কারণে ঝামেলা মুক্ত হয় তাহলে আর এই জায়গায় ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ভাইয়া এখানে যে গুরুত্বপূর্ণ যেই লাইনটা লেখার জন্য তোমাকে আমি বলছি, যে লাইনটা তোমাকে স্বাভাবিক পিতার কিন্তু উল্টা, তার মানে উল্টা কথা কি? বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ কন্যার পিতা অবশ্যই, বর্ণান্ধ কন্যার পিতা অবশ্যই বর্ণান্ধ। মুখস্থ করার কিছু নাই। কন্যাকে বর্ণান্ধ হতে হলে পিতার এক্স ক্রোমোজোমকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে। দেখো এইখানে এক্স আনতে হলে এই জায়গায় একটা এক্স থাকতে হবে, আর না হলে তো হবে না। তাহলে বর্ণান্ধ পিতার কন্যা অবশ্যই 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 বর্ণান্ধ। আশা করি ডান, আমরা এই দুটো পয়েন্ট আশা করি বুঝতে পেরেছি। দ্যাটস বিউটিফুল। ওকে, সুন্দর। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে ঘ নাম্বারে কি প্রশ্নটা বলেছে এইটা সলভ করলে আমাদের পড়া শেষ। এই কন্যাগুলা যারা কিনা বাহক কন্যা, তাহলে এই কন্যাগুলা কেমন? XCX। এই কন্যার সাথে স্বাভাবিক দৃষ্টি ছেলের বিয়ে হলে পরবর্তী বংশধরে ফলাফল। তাহলে ভাইয়া কি ঘটনা ঘটবে? তাহলে আমরা এখানে লিখবো যে স্বাভাবিক ছেলে, তাহলে এই জায়গায় পিতা, এখানে তোরা এখন আবার বাবা মা হয়ে যাচ্ছে। পিতা স্বাভাবিক, তাহলে কন্যা মানে ওই মেয়েটা, ওই জায়গায় মা, তাহলে ওই মাটা কি এইরকম, তাই তো? ও কিন্তু বাহক। এখন তুমি তাদের মধ্যে ক্রস করাও, তাহলে তাদের বংশধরে কিরকম কিরকম বাচ্চা আসবে তুমি তাকায় দেখো। এইটা এর সাথে দিলাম XXC, এটাকে এর সাথে দিলাম XX, এটাকে এর সাথে দিলাম XCY, এটাকে এর সাথে দিলাম XY। তাহলে এদের সম্ভাবনা হলো দুটো মেয়ে। প্রথম দেখো ছেলে মেয়ে, যে আমরা তো জানি যে 50% ছেলে হওয়ার সম্ভাবনা, 50% মেয়ে, তাই না? এরা হলো মেয়ে, এরা হলো ছেলে। এখন এখানে ফলাফলটা লিখতে হবে। তুমি এখানে তাকায় দেখো, এদের মধ্যে যদি বিয়ে হয়, এই মেয়েটার যদি একটা স্বাভাবিক ছেলের সাথে বিয়ে হয়, তাহলে যে মেয়েগুলো জন্মাবে প্রত্যেকটা মেয়ে হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এখানে এভাবে লিখবা, কন্যা সন্তানরা হবে, কন্যা সন্তানেরা হবে, কন্যা সন্তানেরা হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। কন্যা সন্তানেরা হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। আর পুত্র সন্তানদের মধ্যে দেখো তো, এরা পুত্র, তাকাই দেখো, এই বেটা কিন্তু বর্ণান্ধ, কারণ এই যে একটা বাহক জিন এর সাথে মিলে, আর ও কিন্তু স্বাভাবিক। তো এইভাবে লিখতে হবে। আর পুত্র সন্তানদের মধ্যে
50% হবে বর্ণান্ধ, 50% হবে স্বাভাবিক। পুত্র সন্তানদের মধ্যে 50% হবে বর্ণান্ধ, 50% হবে স্বাভাবিক। কথা পরিষ্কার? তাহলে এই যে আমরা এই প্রশ্নটা আসলে এইভাবে আমাদেরকে লিখে ফেলতে হবে, তাহলেই তুমি ফুল উত্তরটা জেনে যেতে পারবা। তাহলে কন্যা সন্তানেরা হবে সবাই স্বাভাবিক। তুমি চাই লিখতে পারো যে 50% বাহক, 50% একদম স্বাভাবিক, বাট এটা যেহেতু সবাই স্বাভাবিক, এটার বাহক টাহক লেখার দরকার নাই। কিন্তু খেয়াল করো, বাবা এবং মা দুজনেই সুস্থ, কিন্তু তুমি তাকায় দেখো চারটা সন্তানের মধ্যে যদি বর্ণান্ধ সন্তানটা জন্মায়, ওর কিন্তু ভাগ্যটা শেষ হয়ে গেল। তো এইটাই জেনেটিক্স, বিজ্ঞানীদের এইটাই আবিষ্কার যে এই জিনিসটা বাহক মা থেকে পুত্র সন্তানের কপাল পুড়ে যেতে পারে। তাহলে এই রকম ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে, আশা করি তুমি উত্তর করতে পারবা। এই লাল সবুজ বর্ণান্ধতা, তো এখানে দেখো বইয়ের মধ্যে বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলা, এই যে বর্ণান্ধ পুরুষ XY স্বাভাবিক মহিলা, তাহলে বাচ্চাগুলো কিরকম হওয়ার সম্ভাবনা ভাইয়া? এই তো বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলা। তুমি এখানে তাকায় দেখো, এখানে বড় হাতের সিটাকে স্বাভাবিক ব্যবহার করা হয়েছে, ছোট হাতের সিটাকে ব্যবহার করা হয়েছে, ছোট হাতের যে সি সেটাকে ব্যবহার করা হয়েছে বর্ণান্ধতার হিসাবে। তুমি চাইলে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে পারো, কোনো ঝামেলা হবে না। তুমি উপরের সিটা দিয়ে দিতে পারো, এটা জাস্ট চিহ্নিত করার উপায়। বইয়ে যেভাবে করেছে তুমি চাইলে এইটাও ফলো করতে পারো। ছোট সিটা যদি দুইটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ছোট সিটা দুইটা থাকলে সেই ক্ষেত্রে মেয়েটা হয়ে যাবে বর্ণান্ধ। এখানে এরা হয়ে গেল বাহক, এরা হয়ে গেল বাহক, এবং এরা কিন্তু হয়ে গেল স্বাভাবিক। বর্ণান্ধ পুরুষের সকল পুরুষ সন্তান, পুত্র সন্তান স্বাভাবিক। এইটাও পরীক্ষায় আসতে পারে। আবার দেখো এই জায়গায় বর্ণান্ধতা রোগের এখানে আরেকটা দেওয়া আছে, স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলা, যেটা আমরা মাত্র করলাম। এই যে স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলা, যেটা আমরা মাত্র করলাম, বইয়েরটাই কিন্তু পরীক্ষায় দেওয়া। আলটিমেটলি এইটাই দেওয়া যে কন্যারা হবে স্বাভাবিক। তুমি এখানে চাইলে বাহক লিখতে পারো, আর স্বাভাবিক পুত্র বর্ণান্ধ পুত্র। তাহলে ফলাফল লিখে দিবা, আমরা যেভাবে লিখলাম ফলাফল এইভাবে লিখে দিবা, ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? আর মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়, কারণ মহিলাদের দুইটা এক্স ক্রোমোজোম, ছেলেদের একটা। মহিলাদের দুইটা, ছেলেদের একটা, এই জন্য ছেলেদের সেটাতে সহজে প্রকাশ পায়। এই জিনিসটা যাতে আমরা সবাই জেনে নেই। তাহলে পরীক্ষায় ভাইয়া আসলে লিখে ফেলতে পারবা বলে আমি বিশ্বাস করি, খুব একটা ঝামেলা হবে না। আশা করি লিখে ফেলতে পারবা, তোমাকে আশা করি কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই যে মূলত এটা ছেলেদের মূলত এই যে এক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা, তোমাদেরকে একটা মজার তথ্য জানিয়ে দেই। এই এক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলা, এই এক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলাকে বলা হয়, এগুলো মূলত যদি ছেলেদের হয়, তার মানে এই ব্যাপারগুলো কিন্তু এইভাবে ছড়াতে পারে। বাবার আছে, ছেলের আছে, ঠিক আছে? দুঃখিত, এক্স লিঙ্ক এই ডিসঅর্ডার গুলো কিভাবে মায়ের বংশ থেকে তোমার শরীরে চলে আসবে। তো মামার আছে, মামা থেকে তার ভাইগনার আছে, সেই ভাইগনা থেকে তার ভাইগনার আছে। বুঝাতে পারলাম? ভাগ্নে, এই জন্য এটাকে বলে মামু ভাগিনার ডিজিজ, মামা ভাগিনার রোগ। কোনটাকে মামা ভাগিনার রোগ বলা হয়? এই এক্স লিঙ্ক রোগগুলোকে বলা হয় মামা ভাগিনার রোগ। তুমি বলতে পারো যে ভাইয়া কেন মামা ভাগিনার রোগ? তোমাকে এটা আমি চিন্তার দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা এটা যাতে চিন্তা করতে পারো কেন এটাকে মামা ভাগিনার রোগ বলা হয়। আমি বিশ্বাস করি জিন তত্ত্ব এই চ্যাপ্টার থেকে তোমরা হয় এক্স লিঙ্ক থেকে কমন পাবা, না হলে লিথাল জিন থেকে কমন পাবা, না হলে ওই যে দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং প্রকট এপিস্টেসিস, এই জায়গা থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আমার বিশ্বাস এই জায়গা থেকে তোমরা টোটাল A to Z কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। লাস্ট টপিক আমরা আমাদের লাস্ট টপিক আলোচনা করব এই চ্যাপ্টারের উপরে, জিন তত্ত্ব চ্যাপ্টারের উপরে। এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে সেইটা হলো যে হিমোফিলিয়াটা আসার কথা না, লাল সবুজ বর্ণান্ধতাই পরীক্ষায় আসবে। সেটা হলো এই যে এবিও ব্লাড গ্রুপ। তো তোমরা এই টপিকটা কতটুকু পড়েছো আমি নিশ্চিত না, বাট এবিও ব্লাড গ্রুপের এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রক্ত সঞ্চালনে জটিলতা। এখান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে রক্ত সঞ্চালনে জটিলতা, এবং মূলত এই যে রক্ত সঞ্চালনে গর্ভধারণ জনিত জটিলতা, এই রিলেটেড তুমি কি পড়বা।
ঠিক আছে, ওকে। তো রক্ত সঞ্চালনে এই যে এবীয় ব্লাড গ্রুপের ইনকম্প্যাটিবিলিটি, এই জিনিসটা নিয়ে আমরা পড়ালেখা করব। তো সবার আগে এই টপিকটা পড়ে ফেলো, গর্ভধারণজনিত জটিলতা। এই টপিকটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য এই টপিকটা আমি A to Z আলোচনা করে দিচ্ছি। গর্ভধারণজনিত জটিলতা। প্রিয় ভাইয়া আপুটা এই ছবিটার দিকে তাকাবা, এই ছবিটা দেখলেই হয়ে যাচ্ছে গর্ভধারণজনিত জটিলতা কখন কিভাবে ঘটে। লেটস আলোচনা করা যাক। মনে রাখতে হবে যখন মা নেগেটিভ, বাচ্চা পজিটিভ, শুধুমাত্র এবং শুধুমাত্র তখন এই ঘটনাটা ঘটবে, এবং তাও প্রথম সন্তানের ক্ষেত্রে না, দ্বিতীয় সন্তান থেকে দ্বিতীয় সন্তানের এই ঝামেলাটা হবে। তাহলে কখন মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, এই ঘটনাটা কখন হবে? যখন সাধারণত এইরকম ঘটনা ঘটে যে স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ কিন্তু স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ। তো বিয়ে করার সময় দেখে নিতে হবে যে স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ কিনা, স্বামীরটা পজিটিভ কিনা। যদি দুইজনই নেগেটিভ হয় কোনো সমস্যা নেই, যদি দুইজনই পজিটিভ হয় কোনো সমস্যা নেই, যদি স্বামী নেগেটিভ হয় স্ত্রী পজিটিভ হয় তাতেও কোনো সমস্যা নেই। স্ত্রীর নেগেটিভ হওয়া চলবে না, এই কম্বিনেশনটা চলবে না। মেয়েদের নেগেটিভ হওয়া চলবে না, ছেলেরা নেগেটিভ হতে পারবে, তাতে কোনো সমস্যা নাই প্রিয় ভাই ও বোনেরা। কারণ মেয়ে নেগেটিভ এবং ছেলে পজিটিভ হলে মা নেগেটিভ হয়ে যায়, বাচ্চার ব্লাড গ্রুপ RH পজিটিভ হয়ে যায়, এবং যখন RH পজিটিভ হয় তখন এই গ্যাঞ্জামটা লাগে। এখানে তাকায় দেখো, এই কথাটা দেখো, এই দেখো লেখা, ভ্রূণের রক্ত পজিটিভ, মায়ের রক্ত নেগেটিভ, মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। এর ফলে কি হয় ভাইয়া, তুমি এখানে তাকায় দেখো, অমরার মাধ্যমে RBC ভ্রূণ দেহ থেকে মায়ের দেহে যাচ্ছে, ফলে মায়ের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে। এই অ্যান্টিবডি ভ্রূণের RH যুক্ত RBC কে আক্রমণ করছে। ভাইয়া আমি না কিছুই বুঝলাম না, প্রিয় ভাই আমি না কিছুই বুঝলাম না। তো এই লাইনগুলো আমি তোমাকে বাংলায় লিখে দিচ্ছি, বাংলায় লিখে দিচ্ছি যাতে তুমি পরীক্ষায় সিরিয়ালে লিখতে পারো, বুঝে বুঝে লিখতে পারো। সেটা কি ভাইয়া, দেখো মায়ের রক্ত আমি ঘাটাঘাট লিখে দিচ্ছি যাতে সহজে বুঝে যাও, এবং মায়ের রক্ত RH নেগেটিভ, মা, ভ্রূণ, ভ্রূণ মানে বাচ্চা, ভ্রূণের রক্ত RH পজিটিভ। ওকে, তাহলে মায়ের রক্ত RH নেগেটিভ, ভ্রূণের রক্ত RH পজিটিভ। এখন কি ঘটনা ঘটবে প্রিয় ভাই ও বোনেরা, তাকায় দেখো, এই ভ্রূণটা মায়ের পেটে আছে, মায়ের জরায়ুর ভিতরে আছে, তাই না? সে বড় হচ্ছে আস্তে আস্তে, ছোট্ট ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় বাচ্চা তৈরি হচ্ছে। এই যে আস্তে আস্তে বাচ্চাটা হচ্ছে, তখন আমরা তো জানি যে মায়ের রক্ত বাচ্চার শরীরে ঢুকতেই আছে, মায়ের রক্তটা বাচ্চার শরীরে যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মা বাচ্চাকে রক্তের মাধ্যমে খাবার সাপ্লাই দেয়, কিন্তু এই ঘটনা ঘটার সময় ভ্রূণেরও একটু রক্ত মায়ের শরীরে প্রবেশ করে, বাচ্চার একটু রক্ত কোথায় প্রবেশ করে? মায়ের শরীরে। তাহলে ভ্রূণের রক্ত কোথায় যায়? একটু রক্ত, বেশি না, অল্প একটু রক্ত। তাকায় দেখো, অমরার মাধ্যমে ভ্রূণ দেহ থেকে মাতৃদেহে RBC পরিবাহিত হচ্ছে। ভ্রূণের রক্তটা কি বললাম? তাহলে দেখো, অমরার মাধ্যমে, এখানে পরবর্তী ধাপে কি লিখবো আমরা? অমরা বা প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের RBC এর মাতৃদেহে প্রবেশ। মায়ের রক্ত তো বাচ্চার কাছে যাচ্ছে, কিন্তু বাচ্চার রক্ত যখন মায়ের দেহে একটু প্রবেশ করে তখন কি ঘটনা ঘটে সেইটা তোমাকে আমি জানিয়ে দেই প্রিয় ভাইয়া আপুটা। তাহলে দেখো তো আমরা কি বলেছে, মায়ের রক্ত কিন্তু নেগেটিভ, বাচ্চার রক্ত কি? বাচ্চার রক্ত পজিটিভ। এখন এতে কি ঝামেলা? পজিটিভ নেগেটিভ বুঝতে তাতে ঝামেলাটা কি ভাই? এত কথা বলার কি আছে? ঝামেলাটা কোথায়? ঝামেলাটা এই জায়গায়, আমাদের প্রত্যেকটা মানুষের যখন জন্ম হয়, ওই যে তুমি যখন মায়ের পেটে থাকো তখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, আমাদের কোষগুলোকে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের যে লিম্ফোসাইট গুলো আছে, আমাদের লিম্ফোসাইট গুলোকে কি ট্রেনিং দেওয়া হয়? আমাদের লিম্ফোসাইট গুলোকে ট্রেনিং দেওয়া হয় তোমার শরীরে যত রকমের অ্যান্টিজেন আছে, তোমার শরীরের সকল অ্যান্টিজেনকে লিম্ফোসাইটকে দেখানো হয়, এই দেখো এটা তোমার শরীরের অংশ, এই দেখো এটা তোমার দেশের মানুষ।
মনে করো বাংলাদেশ আর্মিকে ট্রেনিং দেওয়া হয় না যে আমার দেশের মানুষকে গুলি করবা না, তুমি যুদ্ধ করলে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, মায়ানমারের সাথে যুদ্ধ লাগে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে, ওদের দেশের মানুষকে গুলি করবা, নট আমার দেশের নিজের সেনাবাহিনীর জওয়ানকে তো গুলি করবো না আমরা, তাই না? তো আমাদের লিম্ফোসাইট গুলোকে এরকম একটা ট্রেনিং দেওয়া হয় নিজের শরীরের অ্যান্টিজেন গুলোকে যাতে আক্রমণ না করে। এখন মা যেহেতু RH নেগেটিভ, মায়ের যে আরবিসিটা আছে, মায়ের লোহিত রক্তকণিকা, মায়ের যে আরবিসিটা সেইটার মধ্যে কিন্তু নেগেটিভ, তার মানে ওখানে কোনো রেসাস অ্যান্টিজেন নাই, এইজন্য এটাকে বলে নেগেটিভ। আশা করি এইটুকু তোমরা জানো যে কাকে বলা হয় RH নেগেটিভ, কাকে বলা হয় RH পজিটিভ। রেসাস অ্যান্টিজেন, তার মধ্যে রেসাস অ্যান্টিজেন নাই, মায়ের মধ্যে রেসাস অ্যান্টিজেন নাই। তো যেহেতু মায়ের মধ্যে রেসাস অ্যান্টিজেন নাই, মায়ের লিম্ফোসাইট গুলা কিন্তু এই রেসাস অ্যান্টিজেনকে চিনে না। পজিটিভ নেগেটিভ কোনটাকে বলি আমরা? যার এই অ্যান্টিজেনটা নাই তাকে বলে RH নেগেটিভ, তার ব্লাড গ্রুপ আমরা বলি নেগেটিভ, আর যার এই রেসাস অ্যান্টিজেনটা থাকে তাকে আমরা বলি পজিটিভ। এখন মায়ের শরীরে যখন এই ভ্রূণের আরবিসিটা আসলো, যার শরীরে এই রেসাস অ্যান্টিজেনটা আছে, আমাদের লিম্ফোসাইট গুলো তাকে চিনতে পারে না যে এইটা আবার কোন জিনিস, কারণ মায়ের শরীরে তো এই জিনিসটা ছিল না, সে এটাকে ফরেন পার্টিকেল, শত্রু হিসেবে ট্রিট করে। ফলে লিম্ফোসাইট গুলা এই জিনিসটাকে ধ্বংস করার জন্য, কারণ এটাকে সে জীবাণু হিসেবে ট্রিট করে, ময়লা হিসেবে ট্রিট করে, এইটাকে সে অ্যান্টিজেন হিসেবে চিন্তা করে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করবে এর বিরুদ্ধে? এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এবং পরবর্তীতে তাহলে মায়ের শরীরে কি তৈরি হয়ে গেল? মায়ের শরীরে ভ্রূণের এইটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। এই যে মায়ের শরীরে ভ্রূণের এইটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, প্রিয় ভাই ও বোনেরা, কি তৈরি হলো? অ্যান্টিবডি। দেখো মায়ের শরীরে অ্যান্টিবডিটা কোথায়? মায়ের শরীরে। তাহলে এখন ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর, তুমি তাকায় দেখো ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর, কারণ বাচ্চার শরীরে সকল RH পজিটিভ ব্লাড, আর মায়ের শরীরে এই পজিটিভ ব্লাডকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি। মায়ের শরীরে এই RH পজিটিভ ব্লাডকে ধ্বংস করে দেওয়ার জন্য অ্যান্টিবডি। তুমি কি খেয়াল করছো? তাহলে পরবর্তীতে মায়ের শরীর থেকে যখন অ্যান্টিবডি গুলা বাচ্চার শরীরে ঢুকবে, এই যে দেখো ঢুকে যাচ্ছে, ছবিতে দেওয়া এই যে অ্যান্টিবডি গুলো ঢুকে যাচ্ছে, দেখো এইগুলা ঢুকে বাচ্চার রক্তগুলাকে ধ্বংস করে দিবে এবং বাচ্চাটা মারা যাবে। এই যে বাচ্চাটা মারা যাবে, কারণ বাচ্চার সকল আরবিসি কি হয়ে যাবে? সকল আরবিসি কিন্তু নষ্ট হয়ে যাবে। ফলে আরবিসি নষ্ট হয়ে গেলে কি হবে? আরবিসি ভেঙে হিমোগ্লোবিন তৈরি হবে। এই হিমোগ্লোবিন, যত বেশি হিমোগ্লোবিন ভাঙবে সেখান থেকে বিলিরুবিন তৈরি হবে। আর তোমরা সবাই জানো বিলিরুবিন বেশি বেড়ে গেলে সেটাকে বলা হয় জন্ডিস। তাহলে বাচ্চাটার কি তৈরি হবে? বাচ্চাটার জন্ডিস হবে। কখন? মায়ের পেটে থাকা অবস্থায় জন্ডিস হবে, না হলে পৃথিবীতে জন্মানোর পর বাচ্চাটা জন্ডিস দেখা দিবে। এই যে ঘটনাটা, বাচ্চাটা জন্ডিস হওয়া প্লাস বাচ্চাটার সাইজে বড় হবে না, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই ঘটনাটাই তোমাকে লিখতে হবে। এই যে এরিথ্রোব্লাস্ট অর্থাৎ লোহিত রক্ত কণিকা গুলা, লোহিত রক্ত কণিকা গুলা ধ্বংস হয়ে যাচ্ছে। ফিটাস, ফিটাস মানে বাচ্চা, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দেখো লোহিত রক্ত কণিকা গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ফিটাস মানে কি? ফিটাস মানে বাচ্চা, আরবিসি ধ্বংস হওয়া। তো এটা কখন হবে? মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। কেন? কারণ বাচ্চার পজিটিভের এগেইনস্টে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তুমি যদি এই চারটা লাইন সিরিয়ালি লিখে দাও প্রিয় ভাইয়া এবং আপুটা, তারপর আক্রমণ করার পর তুমি চাইলে এরপর আরেকটু এই কথা লিখে দিলা, এই দেখো লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, প্রবেশ করার পর তারপরে লাইন লিখবে এটা, লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে গিয়ে ভ্রূণ বিনষ্ট হয়, বাচ্চাটা মরে যায় এবং বাচ্চাটা গর্ভপাত ঘটে। কখনো যদি বাচ্চাটা বেঁচেও থাকে, আরবিসি মরে যায় বলে, আরবিসি গুলো ধ্বংস হয় বলে রক্তাল্পতা, অ্যানিমিয়া দেখা দেয় এবং জন্ডিস রোগ দেখা দেয়। এটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই কথাটা জানতে হবে। তাহলে বিয়ের আগে কি চেক করতে হবে? মায়ের রক্ত নেগেটিভ হওয়া যাবে না, বা হলেও এমন লোককে বিয়ে করতে হবে যার রক্ত পজিটিভ না, যার রক্ত নেগেটিভ। বুঝাতে কি পারলাম? এখন সাধারণত এই ঘটনাটা প্রথম সন্তানের বেলায় ঘটে না। এই ঘটনাটা কখন ঘটে? দ্বিতীয় সন্তানের বেলা।
প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেন এই ঘটনাটা দ্বিতীয় সন্তানের বেলা ঘটে, কেন এটা প্রথম সন্তানের বেলা ঘটে না? কারণ প্রথম সন্তানের শরীর থেকে রক্তটা যখন মায়ের শরীরে যায়, মায়ের শরীরে অ্যান্টিবডিটা তৈরি হতে সময় লাগে এবং যতক্ষণে অ্যান্টিবডি তৈরি হয় ততক্ষণে প্রথম সন্তানটা মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসে। কিন্তু অ্যান্টিবডিটা মায়ের শরীরে তৈরি হয়েই থাকলো, দ্বিতীয় সন্তান যখনই মায়ের পেটে আসে তখনই সাথে সাথে ওই অ্যান্টিবডিগুলো দ্বিতীয় সন্তানটাকে মেরে দেয়, মায়ের পেটেই মেরে দেয়। বুঝতে পারলাম? সাধারণত দ্বিতীয় সন্তান থেকে এই ঘটনাটা ঘটে। এই যে দেখো, এইটাই লেখা আছে কেন এই ঘটনাটা হয়, কারণ প্রথম সন্তানের অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। কথা পরিষ্কার? আচ্ছা, এখন এটা দূর করার উপায় কি? তাহলে তুমি বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তুমি জানতে পারলা যে তোমার বরের রক্ত পজিটিভ, তোমার রক্ত নেগেটিভ। ধরো তুমি মেয়ে, তোমার রক্ত নেগেটিভ, তোমার বরের রক্ত পজিটিভ। তাহলে কি করতে হবে? তাহলে ভাই এটা কি সমাধান নাই? সমাধান আছে। সমাধান কি? ওই যে প্রথম বাচ্চাটার তো সমস্যা হয় না, প্রথম বাচ্চাটার জন্মের 72 ঘন্টার মধ্যেই ওই মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে না? যে মায়ের শরীর থেকে বাচ্চাটা হলো, সেই মাকে একটা এই অ্যান্টিবডির এগেইনস্টে আরেকটা ইনজেকশন দিব, যে গিয়ে ওই অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করে দিবে। দেখো, অ্যান্টিডি নামে ইনজেকশন দেওয়া হবে। বুঝতে পারলাম? ফলে ওই অ্যান্টিবডিগুলা নষ্ট হয়ে যাবে, ফলে পরবর্তী বাচ্চাকে আক্রমণ কেউ করতে পারবে না। তাহলে এই সমাধানটাও তোমাকে লিখতে বলবে। তাহলে তুমি আশা করি এইটা লিখতে পারবা যে গর্ভধারণজনিত জটিলতা কেমন এবং কিরকম। কথাটি কি পরিষ্কার? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়া এবং আপুটা, আশা করি রক্ত সঞ্চালনের জটিলতা এই টপিকটা পরীক্ষায় আসলে আমরা সবাই উত্তর করতে পারবো। আসসালামু আলাইকুম।